ঘুড়ি মন খারাপ নিয়ে পড়তে বসেছে। যেমন তেমন মন খারাপ না, ভীষণ মন খারাপ। একটি উজ্জ্বল তারা আকাশ থেকে খসে পড়লে যেমন আকাশের মন খারাপ হয়, ঠিক তেমন মন খারাপ। করবী এসে বসার পর পরই সে মন খারাপ নিয়ে উঠে গেছে। তারপর এক গ্লাস পানি নিয়ে এসে দিয়েছে। মন খারাপ নিয়েই সব পড়া এগিয়ে দিয়েছে। করবী বেশ খানিকক্ষণ যাবতই ঘুড়ির এই মন খারাপ খেয়াল করছে। অতঃপর বলল, কি হয়েছে বলো তো, আজ আকাশে অন্ধকার কেন? ঘুড়ি চঞ্চল চোখে বারান্দা দিয়ে আকাশের দিকে তাকালো। অন্তরিক্ষের নীরদ তখন আনমনে উঠছে। বিকেলের কমলা রং তখন বুক ফুলিয়ে হাসছে গগনবক্ষে। কই, আকাশ তো অন্ধকার নয়। ঘুড়ির সরল ভ্রু জোড়া কুঁচকে এলো। আর্দ্র স্বরে জিজ্ঞেস করলো, কোথায় অন্ধকার? এই যে অন্ধকার চোখ দুটিতে, অন্ধকার ঘুড়ির চঞ্চল ঠোঁটে, মনে হচ্ছে মনের ভেতরে ঝড়ে ভীষণ তোলপাড়। এই যে এত এত অন্ধকার, দেখছো না বুঝি? করবীর কাব্যকথা কথায় ছোট্ট মেয়েটির মুখে হাসি ফুটে উঠল। খানিক ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, ও, আমার কথা বলছিলেন বুঝিনি। তাহলে বললে না তো মন খারাপ কেন, কিছু বলো। ঘুড়ি ফুস করে শ্বাস ফেলল। হতাশ কণ্ঠে বলল, কেবল কিছু নয়, অনেক কিছুই হয়েছে। আপনি তো আসেননি 1 সপ্তাহ, তাই জানতে পারেননি। কি হলো এমন? ভাবি আছে না, সে চলে গিয়েছে। ঘুড়ির কথা বোধগম্য হলো না করবীর। বোকা চোখে তাকিয়ে বলল, কোথায় গিয়েছে? তার বাবার বাড়ি, একেবারের জন্য চলে গিয়েছে। করবী কিছুটা অবাক হলো। পুরো ব্যাপারটা তার কাছে অস্বচ্ছ। ভাবি চলে গিয়েছে কেন, কি এমন হলো? ঘুড়ি এবার সবটা খুলে বলল। বিদিশার বিয়ের প্রথম থেকে শেষ ভাগের সবটুকু। যেতে যেতে বিদিশা কেমন পাথর হয়ে প্রস্থান নিয়েছে তা বলতেও বাকি রাখেনি। করবীর বড় আফসোস হলো মেয়েটার জন্য। চোখে মুখে উদ্বিগ্নতা দেখা গেল। চাপা স্বরে বলল, ভাবির বাবার বাড়ি ঠিকানা জানো? ঘড়ি মাথা নাড়িয়ে হ্যাঁ জানাতেই করবী জানালো যে সে ভাবিকে দেখতে যাবে। তা শুনে বায়না জুড়ল ঘুড়িও। করবী রাজি হলো। ঘুড়িকে সাথে নিয়েই বিদিশাকে দেখতে যাওয়ার দিন নির্ধারণ করলো। মনে মনে বিদিশার পরিবারটির বিরুদ্ধে বিরূপ প্রভাব পড়ল মনে। এত নিচু মন মানসিকতা মানুষের, ভাবতেই তার দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তখন বিকেল পেরিয়ে সাঁঝ নেমেছে ধরায়। রাস্তার হলুদ নীল সাদা আলোগুলো জ্বলে উঠছে জোনাকির মতন। ফুটপাতের নীল পলিথিনে দোকানগুলোতে বসেছে কত মুখরোচক খাবারের সমাহার। কোথাও বা বসেছে ভ্যান ভর্তি ঝুমকো নীল পলিশের হাট। করবী যখন ঘুড়িদের বাসা থেকে নামলো তখন বাজে 7:30। সিঁড়ি পেরিয়ে গেটের সামনে তাকাতেই দেখলো হিরণ নেই। করবী হাঁপ ছেড়ে যেন বাঁচল। যাক, ছেলেটা কবে এতক্ষণ অপেক্ষা করেনি। তবে কোথাও যেন মনক্ষুণ্ণ হওয়ার আভাস ধামাচাপা দেওয়ার তুমুল চেষ্টা চলল। যেই গেটটি পেরিয়ে রাস্তায় পা ফেললো ঠিক সেই মুহূর্তে হিরণের হাস্যোজ্জ্বল মুখটি নজরে পড়ল। ঠোঁটে একটি মহামূল্যবান খাতবিহীন হাসি ঝুলিয়ে বলল, তুমি বুঝি একটু বেশি সময় ধরে পড়াও? প্রায় 2 ঘন্টা পড়ালে। তা নয়, অনেক বন্ধ পড়েছে বিধায় একটু বেশি পড়ালাম। তুমি যাওনি কেন? যাওয়ার কথা তো ছিল না। ছিল। কখন ছিল? আমি তো বলেছিলাম চলে। তুমি কি আমায় আসতে বলেছিলে? না। তবে যাওয়ার কথাও বা বলবে কেন? যে নিজ ইচ্ছেতে আসে সে যেতে হলে নিজ ইচ্ছেতেই যাবে। তাকে শুধু শুধু যেতে বলে দুঃখ দিও না। কেমন দুঃখী দুঃখী একটি কথা হিরণ শুদ্ধতম হাসি দিয়ে বলে ফেলল। অথচ কথাটির ভেতর ছিল কেমন গাঢ় অভিমান অভিযোগ। করবী অবশ্য অতটুকু ভেতরে ছুঁতে পারল। কিছুটা বিরতি নিয়ে হাঁটা আরম্ভ করলো। হাঁটতে লাগলো হিরণও। বেশ খানিকক্ষণ রঙিন পথটা হেঁটে পার করলো নিশ্চুপে। হিরণ অপরাধী স্বরে বলল, রাগ করেছো? করবী বাঁকা চোখে তাকিয়ে বলল, রাগ করার মতন কিছু বলেছো? না। তবে রাগ করবো কেন? কি জানি রুবি, আমি তো বলি ভালোবাসতে পারার মতন কথা, অথচ তুমি ভালোবাসো না। তাই বুঝি না কোন কথাতে রাগ করবে আর কোন কথাতে অনুরাগ। করবীর রুষ্ট চোখে তাকালো। প্রশ্রয় না দিয়ে বলল, একদম এমন কথাগুলো বলবে না। এসব বললে আমার সাথে কখনো কথা বলবে না। কি অদ্ভুত তাই না? যার জন্য ভালোবাসা সে বুঝে না, অথচ গোটা পৃথিবী জানে হিরণ নামের একটি বখাটে ছেলে ভদ্র রুবিতে মুগ্ধ হয়ে মরেছে। অথচ যার জন্য বললাম সে এক মুঠো প্রেমও দিল না সমাধিতে। করবী চমকে তাকালো। হিরণ এত সুন্দর কথা বলতে পারে তার ধারণাতে ছিল না। ল্যাম্পপোস্টের জলজলে আলোয় শ্যামলাটে হিরণকে তার জনম জনমকার প্রেমের পিয়াসু মনে হচ্ছে।
কি মায়া আছে ওই অবিশ্লেষিত চোখ দুটোতে, কে জানে। তাকালেই মনে হয় আটকে যাবে মন, ফেঁসে যাবে বুকের ভেতর শাসনে থাকা সেই প্রেম। সোহাগ জানা পুরুষ তখন জেনে যাবে ভদ্র রুবির মন অবাধ্য হতে চায়, অভদ্রের হাত ধরে জীবন দেখতে চায়। কিন্তু এ কথা যে জানতে দেওয়া যায় না, বিধানে নেই। বিন্দুর প্রেমের মানুষকে নিয়ে নিলে মেয়েটা কাকে ধরে বাঁচবে, কাকে দেখে মুগ্ধ হবে, কার জন্যই বা ক্যাটক্যাটে হলুদ রঙের জামা পরবে। বিন্দুর শখ আহ্লাদ যাকে ঘিরে, তাকে ঘিরে সংসার সাজানো যায় না, উচিত নয়। হাঁটতে হাঁটতে বাড়ির সামনে এসে পৌঁছায় তারা। করবীর পা থেমে যায় পরিচিতদের দেখে। একটি ছোট্ট মেয়ের হাত আঁকড়ে ধরে আছে আরেকটি ছোট্ট হাতকে। বিন্দুদের আকস্মিক দেখে করবী কিছুটা হোঁচট খায়, ভয়ও হয় খানিক। হিরণকে পাশে দেখে বিন্দু ভাববে কি সেটা ভেবে মনও তোলা হয়। অথচ বিন্দুর ঠোঁটে বিশাল হাসি বিশালই থাকে। চঞ্চলা স্বরে বলে, আরে হিরণ ভাই, তুমি ইহানে আপার লগে আইলা? ভালো হইছে তুমি আসো আপার লগে। আমার যে কি দুর্ভাগ্য, আপার খারাপ সময় থাকতে পারতাছি না। হিরণ ভাই, তুমি একটু আপার আগে পিছে থাইক্য কয়টা দিন, আপার ভালো লাগবো। বিন্দুর এত সরলতা, এতটা স্বাভাবিকতা আশা করেনি করবী। ভেবেছিল মেয়েটা একটু হলেও দুঃখ পাবে হয়তো মনে মনে। ততক্ষণে হুতুম এসে বাণীর মায়ের কোমর জড়িয়ে ধরেছে। হুতুমের মাস্তান গাল টেনে দিল বাচ্চাটার। দূর থেকে দাঁড়িয়ে হাসতে থাকা বিন্দু শুষে নিল চোখের জলটা সবার অগোচরে। নিজে নিজে বিড়বিড় করে বলল, আমি এত স্বার্থপর নাকি যে আমার আপার সুখ দেখলে আমার দুঃখ হইব? আপার সুখ আর হিরণ ভাইয়ের সুখ যেখানে আইসা থামে, আমি যে তার থেকে বহু দূর, হেডা কি আর আমি জানি না? জানি, তবুও ভালোবাসলে একটু তো পাইতে মন চায়। ছাদের ঘরটায় আমার বালিশের পাশের বালিশটায় তোমারে তো একটু দেখতে মন চায় হিরণ ভাই। তাই বললা তোমারে দুঃখ দিব নাকি? না আপার সুখ দেখা জ্বলমু? আমার বালিশের পাশে তোমার বালিশটা চিরজীবন না হয় খালিই থাকবো। আমার যে তো তাও হুতুম আছে, আপার তো কেউ নাই, কেউ নাই। আপার হইয়া না হয় তুমিই থাকলা। রান্নাঘর থেকে ছ্যাঁত ছ্যাঁত শব্দ ভেসে আসছে। গরম তেলে মাছ ভাজছে বিন্দু, ইলিশ মাছ। আজ কাজ থেকে ফেরার পথে একটি ইলিশ মাছ নিয়ে এসেছে আপার বাড়িতে এসে রান্না করবে বিধায়। করবী গোসল সেরে এসেছে। যেদিন বাহিরে যায় সেদিন সে দুবেলা গোসল করে, না হয় শরীর বেশ আঠালো লাগে। গরমে ঘুম হয় না রাতে। হুতুম খাটে বসে পড়েছিল। করবী ওর জন্য বই কিনে রেখেছিল, সেগুলোই নেড়ে চেড়ে দেখছে। ভুলভাল উচ্চারণে পড়ছে। করবী বিছানায় এসে বসতেই হুতুম গিয়ে গলা জড়িয়ে ধরল তার। গালের সাথে গাল চেপে বসলো আদুরে ভঙ্গিতে। তার আধো বুলিতে বলল, বানির মা, বানি কই গেছে? করবী ভেজা চুলে গামছা প্যাঁচাচ্ছিল তখন। হুতুমের কথায় তার হাতটা থেমে যায়। চোখ ঘুরিয়ে তাকায় বাচ্চাটার দিকে। অবসাদ জাগে তার ঠোঁটে মুখে বুকে। হতাশ স্বরে বলে, চলে গেছে। কেন গেছে? তুমি কি তারে বকছিলা? হুতুমটার কথা ভীষণ সুন্দর, কেমন যেন পলক ফেলতে ফেলতে মিষ্টি স্বরে কথা বলে। করবী চাপটে ধরে তাকে, খানিক হেসে বলে, বকলেই বুঝি চলে যায় সবাই? হ, বকলেই যায়। বিন্দুমালা যখন বকে তখন আমিও চইলা যাই। তুমিও যাও, কোথাও যাও বলে তো। আমি বেশি দূরে যাই না, বুঝছো? আমি যাই মিনিদের বাড়ি। বেশি দূরে গেলে তো বিন্দুবালা আমারে খুঁজে পাইবো না, পরে তো কানবো, তাই কাছেই থাই। কিন্তু বাণীকে তো আমি না বকতে অনেক দূর চলে গিয়েছে হুতুম। ও বোধহয় বুঝতে পারিনি ওকে হারিয়ে কেউ কাঁদবে। করবীর শান্ত কণ্ঠের কথায় হুতুম কোলে বসেই মাথা তুলে তাকালো, চোখে চোখ রাখলো। ছোট্ট হাত দুটো দিয়ে চেপে ধরলো করবীর গালগুলো। ঠোঁট উল্টে বলল, তুমি বুঝি বাণীর লাইগা অনেক কাঁদছো? থাক, কাইন্দো না। ধইরা নাও, আজই থেকে আমি তোমার বাণী, আমি তোমার হুতুম। ছোট্ট মেয়েটির এই বিশাল সান্ত্বনায় করবীর চোখ টলমল করে উঠল, ঠোঁট কাঁপলো তীর তীর করে। মেয়েটাকে বুকে চেপে ধরলো দু হাতের শক্ত বাঁধনে। এমন করে কে তারে আর ভরসা দেবে এই পৃথিবীতে? এমন করে নিষ্প্রাণ আত্মা নিয়ে কে তার পাশে থাকবে? সবাই যে আসে ক্ষণিকের জন্য। বিন্দুর রান্না প্রায় শেষের দিকে। ভাত, মাছের ঝোল, আলু ভাজি নামানো শেষ। এবার চুলোয় বসেছে পাতলা ডালের আয়োজন। করবী হুতুমকে ভাত খাওয়াচ্ছে ড্রয়িং রুমে বসে। বিন্দুও সেখানে এসে শসা পেঁয়াজ কাটতে বসেছে সালাদ তৈরির জন্য। এক কথায় দু কথায় বিন্দু বলল, হিরণ ভাই কিন্তু তোমারে সত্যিই ভালোবাসে আপা।
তুমি হেরা মানো আর না মানো, আমি কিন্তু মানি। করবী ভাত চটকে হুতুমের মুখে তুলে দিচ্ছিল কেবল, তন্মধ্যে এমন কথায় তার হাত থামলো। চোখ উল্টে বিন্দুর দিকে তাকালো। মেয়েটার চোখ শশা কাটায়, ঠোঁটে প্লাস্টিকের হাসি ঝোলানো। করবী তপ্ত শ্বাস ফেলে এক লোকমা ভাত হুতুমের মুখে তুলে দিতে দিতে বলল, হুট করে এমন বলছিস যে? হুট কইরা কই কইলাম, আমি তো রোজই কই, মেলা বছর ধইরাই কই, তুমিই তো মানতে নারাজ। এত মেনে কি হবে? তুমিও তো তারে একটু ভালোবাসতে পারো আপা। যে মানুষটা এত ভালোবাসে তোমারে, তারে কি তুমি এক ফোঁটা ভালোবাসা দিতে পারো না? আমি না বাসলেও চলবে, আমার হয়তো তুই বাসছিস। বিন্দু এবার সোজা হয়ে টান টান করে বসলো। করবীর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমারটা তো আমি আমার হইয়া বাসছি, তোমার হইয়া বাসতে পারলে না হয় বাসতাম। তবে আপা, তোমার হইয়া আমি 2 নলা ভাত বেশি খাইলেও তোমার যেমন পেট ভরবো না, তেমন তোমার হইয়া কাউরে ভালোবাসলেও তার মন ভরবো না। না ভরুক মন, সবার মন ভরানোর দায়িত্ব তো আমাদের না। সবার মন ভরাইতে হইব হেডা কখন কইলাম, কিন্তু যে আমগো সব কিছুর খেয়াল রাখে তার মন তো ভরাইতেই পারি, তাই না? করবী প্রসঙ্গ পাল্টাতে চায়। হয়েছে, বাদ দে তো ওদের কথা। আচ্ছা আপা, তোমার লগে হিরণ ভাইয়ের প্রথম দেখা কই হইছিল? করবী তখন মাছের কাঁটা বাঁধছিল, সেদিকেই দৃষ্টি স্থির রেখে বলল, কোথায় আর হবে, নফর চাচার একটা চায়ের দোকান ছিল গলির মোড়ে, সেদিকে সেদিকে বসে চা খাচ্ছিল আর আড্ডা দিচ্ছিল, সেখানেই প্রথম দেখা হয়। সে তো বহু বছর আগের কথা। কি রঙে জামা পরছিল হিরণ ভাই? ছাই রঙের একটি টি শার্ট ছিল গায়ে, সিগারেট ফুঁকছিল, চা খাচ্ছিল। হিরণ ভাই বোধহয় সেই দোকানেই বেশি আড্ডা দেয়, তাই না? আরে না, ও তো বেশি আড্ডা দেয় কিন্ডার গার্ডেন স্কুলের সামনে, ওখানেই মূলত ওদের আড্ডার ব্যবহার। হিরণ ভাই তো তোমার মতন অত পড়ালেখা করে নাই। সরি, কে বলেছে তোকে এটা? হিরণ MBA করেছে ফিনান্স নিয়ে, ওর পছন্দের সাবজেক্ট। পরে গিয়ে কয়েক মাস ফটোগ্রাফিও করেছিল। ওর তো ফটোগ্রাফির নেশা ছিল, অনেক পছন্দের। হিরণ ভাইয়ের ছবি তোলা প্রিয় আসছিল? কি কও, হের প্রিয় জায়গা কোনডা গো আপা? করবী মুচকি হাসলো, আনমনে বলল, সাজেক। প্রিয় রং জাম কালার, প্রিয় ফুল রজনীগন্ধা, প্রিয় মানুষ আমি। আচমকা উত্তরটা দিয়েই থমকে গেল করবী। ড্যাব ড্যাব করে তাকালো বিন্দুর দিকে। বিন্দু তখন উচ্চস্বরে প্রাণ খুলে হাসতে ব্যস্ত, হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে প্রায়। অবুঝ হুতুম হাসির গভীরতা অবশ্য বুঝলো না, কিন্তু বিন্দুকে এমন লাগাম ছাড়া হাসতে দেখে নিজেও হাসা আরম্ভ করলো। করবী বুঝলো বিন্দু তাকে কথার জালে ফাঁসিয়েছে ইচ্ছেকৃত। হাসতে হাসতে চোখে জল জমেছে বিন্দুর। বাঁ হাতের কনিষ্ঠা আঙুলটি ব্যবহার করে জল মুছতে মুছতে বলল, হিরণ ভাইয়ের পছন্দের ফুল থেকে শুরু কইরা পছন্দের মানুষের অবধি চেন। বহু বছর আগে প্রথম দেহার দিন কোন রঙে জামা পরছিল হেটাও স্পষ্ট তোমার মনে আছে। আর তুমি কি না কও তুমি হেরে ভালোবাসো না, হেটাও আমার বিশ্বাস করতে হইব আপা। ভালোবাসা অস্বীকার করার মতো ভীতু তো তুমি না, তাহলে অস্বীকার করো কেন? এই বিন্দুর লাইগা এত মায়া তোমার আমার লাইগা? আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে, এদিক ওদিকে মেঘেদের বিচরণ লক্ষ্য করা যাচ্ছে বেশ। করবী বাজারের ব্যাগ হাতে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে, হুতুম তার পাশে। বাচ্চাটার হাতে কমলা রঙের একটি আইসক্রিম। গত পরশুদিন যে সে বিন্দুর সাথে এসেছে হার যায়নি, বিন্দুও নেয়নি, রেখে গেছে। আপার একলা লাগা ভাব কমাতেই হুতুমকে রেখে যাওয়া। আইসক্রিম খেতে খেতে হুতুমের ঠোঁটটাও কমলা রং ধারণ করেছে। ছোট্ট কমলা রঙের ঠোঁটগুলো কিঞ্চিত নাড়িয়ে করবীর উদ্দেশ্যে বলল, বানির মা, আজ মেলা গরম পড়ছে তাই না কও? করবী হাঁটতে হাঁটতে ওড়না দিয়ে মুখ মুছল। হুতুমের মুখটাও মুছিয়ে দিল পরম যত্নে। অতঃপর উত্তর দিল, হ্যাঁ গো, ভীষণ গরম। তুমি হাঁটতে পারছো তো, নাকি রিক্সা নিব? না না, রিক্সা নিও না। হুতুমের ব্যস্ত কণ্ঠের নাতেই ভ্রু কুঁচকাল করবী। সন্দিহান কণ্ঠে বলল, ও মা, কেন রিক্সা নিব না? তোমার পা ব্যথা হচ্ছে না বুঝি? হুতুম গোল গোল চোখে তাকালো। পা ব্যথা হয় নাই আমার, আর তুমি তো জানো এখন রিক্সা ভাড়া অনেক চাইব। তোমার কতগুলা টাকা নিব ওরা? ছোট্ট হুতুমের বিজ্ঞ কথায় তাজ্জব বনে গেল করবী। ডাগর আঁখি তুলে বলল, বাপরে, তোমার রিক্সা ভাড়া নিয়েও ভাব?
এবার কোমরে এক হাত চাপলো বাচ্চাটা, নাক মুখ কোঁচকে বলল, ভাববো না। বিন্দুমালা তো কয় টাকা কামাইতে নাকি অনেক কষ্ট, মানুষের গালি ধমক কত কিছু সহ্য কইরা টাকা কামানো লাগে। ছোট্ট হুতুমের বড় বড় কথায় প্রাণ খুলে হাসলো করবী। মেয়েটা বাচ্চা হতে পারে কিন্তু জ্ঞানে বুদ্ধিতে একদম পরিপূর্ণ। বিন্দুর জীবনে এমন একটা মিষ্টি মানুষের তো প্রয়োজন, নয়তো মেয়েটা বাঁচত কীভাবে? অসুস্থ একটা বাবাকে নিয়ে বছরের পর বছর পার করতো তো তার কষ্টই হতো। রক্ত করবি। ব্যস্ত রাস্তায় নারী কণ্ঠে ভাবনা থেমে গেল করবীর, হাসিও থেমে গেল ডাক শুনে। চোখে মুখে ভর করল বিস্ময়। অবিশ্বাস্য চোখে পেছনে তাকাতেই মধ্যবয়স্ক মহিলাটিকে চোখে পড়ল তার। চিকন ফ্রেমের চশমা চোখে, হালকা বেগুনি রঙের ছিমছাম সুতি শাড়ি পরনে ভদ্রমহিলার। করবীর চোখ মুখ অত্যাধিক শক্ত হয়ে গেল, প্রয়োজনের তুলনায় বেশিই শক্ত। কঠিন থেকে কঠিনতম স্বরে সে শুধালো, আপনার এখানে কি? সাহেব নাকি আর বেঁচে নেই? করবীর চোখের পলক নড়ল মহিলার কম্পমান কণ্ঠে। করবী মুখ ঘুরিয়ে নিল তৎক্ষণাৎ, আশ্চর্য রকমের তীক্ষ্ণ কণ্ঠে বলল, সে তো মরে গিয়েছিল বহু বছর আগে, যেদিন আপনি ছেড়ে গেলেন। এতদিন শরীরটাই তো কেবল বয়ে বেড়াচ্ছিল, এখন নতুন করে খোঁজ নিতে এলেন কেন এত বছর পর? মহিলাটির চোখে জল থই থই। আমি আজ আবার হসপিটালে গেছিলাম, ওরা জানালো সাহেব তুমি কিভাবে একা আসো। করবী মহিলাটির এমন বিচলিত ভঙ্গি দেখে তাচ্ছিল্য হাসল, অবজ্ঞার সাথে বলল, আমি তো একাই, নতুন করে আমার একাকিত্ব নিয়ে আপনার ভাবতে হবে না। নেহাত সেদিন আব্বুর শেষ ইচ্ছে পূরণ করতেই আপনার দুয়ারে ছুটে যাওয়া, না হয় আপনার ছায়াও রক্তকরবী কখনো ছুতো না। মহিলাটি করবীর এমন কথার বাণী তাজ্জব বনে গেলেন, বললেন, আমি তোমার। করবী থামিয়ে দিল কথা। কেউ নন আপনি আমার, কেবল আমার আব্বুর সাহেবা আপনি, তাছাড়া আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি জন্ম থেকে আব্বুবিহীন পৃথিবীতে কাউকে কল্পনা করিনি, পাইনি পাশে, আজও কেউ নেই আমার। আমাকে অস্বীকার করছো ঠিক আছে, কিন্তু নিজের জন্ম তো তুমি অস্বীকার করতে পারবা না। আর যার জন্য জন্ম পেলে তাকেই বলছো কেউ না। আর ওরা ক্যাফেতে বসে আছে করবী, চোখে মুখে প্রচণ্ড অসন্তোষ ভাব। হুতুম সবে গরম স্যান্ডউইচে একটা কামড় বসিয়েছে, কামড় বসিয়ে এক অনন্য অপরিচিত সাথে তার প্রাণ জড়িয়ে এলো। চোখ বন্ধ থাকা অবস্থাতেই বলল, আরে বানির মা, এই স্যান্ডউইচটা তো অনেক মজা। কই বিন্দুমালা যে একদিন আনছিল, সেই দিন এত মজা তো পাই নাই। করবী হুতুমের চুল গুছিয়ে দিতে দিতে বলল, বিন্দু এনেছিল? কবে? ওই যে একদিন কই জানি গেল না, সেই দিন মনে হয় নষ্ট আসছিল। আচ্ছা এখন এটা খাও, মজা লাগলে আরেকটা আনবো। হুতুম যেন বেজায় খুশি হলো এমন প্রস্তাবে। চপাস করে একটা চুমু খেয়ে ফেললো করবীর গালে। তা দেখে সামনের মহিলাটি সামান্য অবাকই হলেন, শুধালেন, কেউ? করবীর ধ্যান হুতুম থেকে সরে মহিলার ওপর পড়ে। বহু দেখতে তারই মতো ভদ্র মহিলার মুখটি, কেবল পার্থক্য বয়সে, নয়তো মানুষ ভুল করে তাদের চমচ ভেবে ফেলতো। বললে না তো কেউ? সেটা আপনার জানার প্রয়োজন নেই। করবীর শক্ত উত্তরে ব্যথিত হলেন বোধহয় ভদ্রমহিলা, বিষণ্ণ স্বরে বললেন, এমন করে কথা বলো না। করবীর ঠোঁটে ক্রূর হাসি। আপনি তো এটারই যোগ্য। ভদ্রমহিলা পরপর আরও কয়েকবার শ্বাস ফেলে, তার চোখে জল জমে। হেরে যাওয়া যোদ্ধার মতন পরাজয় স্বীকার করে যেন নতমস্তকে বলে, তুমি তো এই শহরে একা, আমার সাথে চলে আসো। আপনি কি এটা বলতে ক্যাফেতে ঢুকতে বলেছিলেন? এটাই আপনার প্রয়োজনীয় কথা? হ্যাঁ, তোমার কাছে কি প্রয়োজনীয় লাগছে না? একদমই না। যে সদ্য বুলি শেখা শিশুকে একলা থাকার ব্যবস্থা করে দিয়ে চলে গিয়েছিল, তার মুখে অন্তত এসব কথা হাস্যকরই লাগে। আমি তোমার মা করবী। সেটাই আমার জন্য বড় আফসোসের। কথাটা বলেই করবী উঠে দাঁড়ালো, হুতুমকে কোলে করে বেরিয়ে গেল ক্যাফে থেকে। ন্যূনতম আসছে বলার ভদ্রতাটুকুও দেখালো না। তো মহিলা সেদিকে তাকিয়ে দুফোঁটা আনুষ্ঠানিকতার অশ্রু ছড়ালেন। সন্তানের কাছে এতটা অবজ্ঞার পাত্রী হবেন কখনো কল্পনাও করেননি বোধহয়। টিভি দেখছে তুষার, কোনো এক খবর চলছে। তাসনিম বেগম ঘর থেকে বেরিয়ে এসে ছেলের পাশের সোফাটায় নীরবে বসলেন। হয়তো কিছু বলতে চান, যা ওনার ভাবভঙ্গিতে স্পষ্ট, তবে সেদিকে তেমন ধ্যান সপছে না তুষার। তার সকল ধ্যান জ্ঞান যেন সপেছে টিভি স্ক্রিনে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে তিনি গলা পরিষ্কার করলেন, দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেন সূক্ষ্মভাবে। তুষার বিরক্ত হলো বেশ। কিছু বলবে হলে সোজাসাপটা বলতে পারো। তুষারের কপালে 3 ভাঁজে তাসনিম বেগম যেন একটু থতমতই খেলেন।
কথা বলার সাহস হারালেন, তবুও যথেষ্ট চেষ্টা করলেন কথা গুছিয়ে বলার, এবং অবশেষে সাহসটুকু সঞ্চয় করে বললেন, বউরে নিয়ে তো কিছু বললে না, কি করবে? মায়ের কথায় তুষারের কপালের ভাঁজ আরো ঘন হলো। আমি কি করব? তুমি কোনো সিদ্ধান্ত জানাও। আমি কেন সিদ্ধান্ত জানাবো? বিয়ের সময় কি আমাকে জিজ্ঞেস করেছিলে? আমার তো সিদ্ধান্ত শুনতে চেয়েছিলে? ছেলের রাগ ঠাক না রেখে ছোড়া তীক্ষ্ণ বলিতে তাসনিম বেগম মাথা নত করলেন। ছেলের মন ডাকতেই বললেন, আমি কি জানতাম ও এমন করবে? ভেবেছিলাম তো ভালোই হবে। তো ভালো নননি? প্রশ্নটা করে বাঁকা হাসলো তুষার। ঠিক এই মুহূর্তে কি বললে ছেলের মন ডাকা হবে বুঝলেন না ভদ্রমহিলা, তাই চুপ রইলেন। এতে তুষারের যেন হাসি আর একটু প্রশস্ত হলো। বেশ তাচ্ছিল্য করেই বলল, মেয়েটা ভালো নাকি খারাপ সেটা বলতে দ্বিধা করছো তাই না? এমন নীরব আছো যেন মনে হচ্ছে তুমি পছন্দ করে নিয়েছিলে যাকে, সে অযোগ্য, ভীষণ খারাপ একটা মানুষ। কিন্তু আসলেই কি সত্যি এটা? মোটেও না। বিদিশা খারাপ নন, আমি তার সাথে হয়তো সংসার করিনি, দুদণ্ড ভালো মতন কথা বলিনি, তবু গ্যারান্টিতে বলতে পারি উনি তোমার ভাবনার চেয়ে বেশি ভালো। একটা মানুষ যতটুকু ভালো হলে তার চলে যায়, পাড়া প্রতিবেশী হতাশ করে, ঘরের কাজ খালা অবধি মেয়েটার সুন্দর জীবন কামনা করে, বিদিশা ততটুকু ভালো। যদি খারাপ হতো তাহলে এতগুলো বছর স্বামীর সাথে ন্যূনতম যোগাযোগ না করে একধারে সংসার করে যেত না। সমস্যা হলো কি, আমরা বুক ফুলিয়ে ভালোকে ভালো বলে মর্যাদা করতে পারি না। কথা শেষ করে তপ্ত শ্বাস ফেলল তুষার। টিভি স্ক্রিনে আর মনোযোগ স্থাপন করতে পারল না। হুট করে কেমন বিরক্তি ধরে গেল চারপাশটায়। তেতো হয়ে এলো মগজ। সে উঠে দাঁড়ালো। ঘরের দিকে পা বাড়াতেই তাসনিম বেগম ঝলমলে কণ্ঠে বলে উঠলেন, তাহলে বউকে ফিরে আসতে বলি। তুষার ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকালো। বড় অসহ্য লাগলো তারে মাকে। মায়েদের এতটা অসহ্য হয়তো কোনো সন্তানের কাছে লাগে না, অথচ তুষারের কাছে লাগছে। কারণ তার মা মারাত্মক রকমের স্বার্থপর একজন মানুষ। সে কেবল নিজের সন্তান, নিজের সংসার, নিজের সুখ এসবই ভেবে গেল। তুষার মৃদুস্বরে বলল, তোমার মনে হয় ওনাকে ফিরে আসতে বললেই ফিরে আসবে? কখনোই না। ফিরে আসার জন্য উনি যাননি। যতটুকু চিনেছি আমি বলতে পারবো উনি কেমন। আমরা মারা গেলেও উনি আর আসবেন না। তাছাড়া কিছুদিন আগে যে মেয়েটার প্রতি এত অভিযোগ তুলে তাকে বাড়ি ছাড়া করলে, সেই মেয়েটাকে কেন আবার ফেরাতে চাও? আমি বলেছি বলে? আমি তো তাকে ভালো বলছি, কেবল ভালোবাসি কিংবা ভালো লাগে এটা তো বলিনি। পৃথিবীতে এমন কত কোটি কোটি মানুষই ভালো, তাই বলে কি সবার সঙ্গেই আমার সংসার পাতাবে? তুষারের শেষ বাক্যটিতে ছিল যেন চরম মুখ ঝামটি। ছোট্ট হয়ে এলো মায়ের মুখটি। সন্তানের ভালো চাইতে গিয়ে কখন তাদের থেকে এতটা দূরের হয়ে গেল সেটা যেন মায়ের মন বুঝতেই পারল না। ঘুড়িদের বাসায় আজ হুতুম সহ এসেছে। করবি নিয়ে এলো। বাচ্চাটা তো ঘরে একা থাকতে পারবে না, তাই ঘুড়ি অবশ্য বেশ খুশি হয়েছে হুতুম এসেছে বলে, না হয়তো মুখ বিরস করেই বসেছিল সারাটা দিন। হুতুম খেলছে একটি লাল পুতুল দিয়ে। ঘুড়ির জন্মদিনে ওর বাবা ওকে উপহার দিয়েছিল এটা। করবি হুতুমকে খেলতে দিয়ে ঘুড়ির সাথে কথা বলছিল। মেয়েটা কোনো একটা ব্যাপার নিয়ে ভীষণ চিন্তিত বিধায় সে জিজ্ঞেস করলো কি হয়েছে। তখনই ঘুড়ির সে কি কান্না। তার পাশের ফ্ল্যাটে সেই গুরুগম্ভীর মানুষটার নাকি বিয়ের কথা চলছে। গতকাল লোকটার মা এসেছে, ঘুড়ির মাকে বলেছে মেয়ের খোঁজ থাকলে জানাতে। এটা শোনার পর থেকে ঘুড়ির খাওয়া ঘুম উধাও। করবি সবটাই মনোযোগ দিয়ে শুনল, সান্ত্বনা দিয়ে ঘুড়ির কান্নাও থামালো। কিন্তু সে ঠিক বুঝতে পারল না যে লোকটার ভাবি ঘর ছেড়ে চলে গিয়েছে, সে লোক হুট করে বিয়ের সিদ্ধান্ত কিভাবে নিল। সেই পরিবারের মানুষই বা কীভাবে এমনটা ভাবতে পারল। ঘরের বউয়ের প্রতি কোনো মায়া নেই তাদের। এসব ভেবেই মনের ভেতরে একটা ক্ষোভ জন্মালো করবীর। ঘুড়িদের পাশের ফ্ল্যাটের অপরিচিত পরিবারটার প্রতি তার যেন একটা অনীহাই চলে এলো। ঘুড়িকে ছুটি দিয়ে করবী যখন রাস্তায় নামলো তখন বিকেলের প্রায় শেষ ভাগ। হিরণ এসে দাঁড়িয়ে আছে রাস্তায়। হুতুম মস্তানকে পেতেই ছুটে গেল। পেছন পেছন এলো করবী। হিরণ হাসি মুখে হুতুমকে কোলে তুলে নিল। ভ্রু নাচিয়ে করবীকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার, আজ আসতে বললে যে? বাইক এনেছো? হিরণ ওপর নিচ মাথা নাড়ায়। দূরে দাঁড়িয়ে থাকা বাইকটা দেখে বলে, ওই যে এনেছি। করবী নিজেদের থেকে অতটা দূরে বাইক থামানো দেখে কিছুটা অবাকই হলো যেন। অবাক কণ্ঠে বলল, অতটা দূরে রেখেছো যে? হিরণ মাথা চুলকালো মিছে মিছে। হুতুমের গালে চপাস করে চুমু খেয়ে বলল, ভেবেছিলাম তুমি হেঁটে যাবে, বাইক দেখলে তুমি আমাকে আর তোমার সাথে হাঁটতে দিবে না, জোর করে বাইকে পাঠাবে, তাই দূরে রেখেছিলাম, যেন সময় করে মিথ্যে বলে তোমার সাথে হাঁটার সুযোগ পাই।
করবীর তাজ্জব বনে গেল। কি বলছো? বাইকটা যদি চুরি হতো? হয়নি তো কখনো, এর আগেও তো কতবার রাখলাম। করবী কপাল চাপড়ালো। কোনো মানুষ ভালোবেসে এমন বোকা হতে পারে, হিরণকে না দেখলে বুঝতেই পারতো না। 6 তলা বিশিষ্ট বাড়িটির 4র্থ তলাতেই বিদিশাদের ফ্ল্যাট। ছিমছাম একটু ফ্ল্যাট, 2টো রুম আছে, একটা মাঝারি আকারের ড্রয়িং রুম আছে, সাথে রান্নাঘর। সাদা ঝকঝকে রুমগুলো। করবী বসে আছে বিদিশার রুমের খাটে। টি রঙের একটি বিছানার চাদর বিছানো রুমটাতে। খাটের সাথে ছোট্ট টি টেবিলের শরবত, কেক আর ফল দিয়ে গিয়েছে বিদিশার মা। করবীকে দেখে যে মেয়েটা ভীষণ খুশি হয়েছে তার বলার অপেক্ষা রাখে না। হুতুম বিদিশার বাবা জামাল ভুঁইয়ার সাথে ড্রয়িং রুমে বসে খেলছে। তুমি এসেছো, আমি ভীষণ খুশি হয়েছি আপু, আমি ভাবতেই পারিনি তুমি আসবে। বিদিশা যে সত্যিই খুশি হয়েছে তা চকচকে চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। করবী বিদিশার মাথায় হাত বুলিয়ে দিল, কোমল স্বরে বলল, কেন ভাবতে পারোনি? আমি কি তোমার কেউ না? বিদিশা জিভে কামড় দিল। আমার কথা বলো না আপু, কয়েকদিন তুমি আমার অনেকটা আপন হয়ে গিয়েছো। করবী হাসলো, শরবতের গ্লাসটা হাতে নিয়ে এক চুমুক শরবত পান করলো। দৃষ্টি তার বিদিশার দিকেই। মেয়েটার চোখ মুখ শুকনো, গালে ব্রণ দেখা যাচ্ছে, চোখের নিচে কালি। এমন লাস্যময়ী সুন্দরী মেয়েটার মুখে এত অযত্নে ছাপ দেখে তার বড় মায়া হলো। নরম স্বরে বলল, তোমার শ্বশুরবাড়ি থেকে আর কেউ কোনো যোগাযোগ করেনি তাই না? করেছে, আমার দেবর করেছে। কেউ আসেনি? ভাইয়া আসতো, কিন্তু সে তো এখন শহরের বাইরে গিয়েছে ব্যবসায়ী কাজে, না হয় ঠিক দেখা করতো। করবী ছোট্ট করে বলল, ও আচ্ছা আপু, তোমার সাথে যিনি এলো তিনি কে ছিল? তোমার তো তেমন ভাইটাই ছিল না শুনেছিলাম। এবার একটু হোঁচট খেলো করবী। হিরণের আসলে কী পরিচয় তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগল সে। তাই কতক্ষণ সময় কাটলো মৌন। অতঃপর ক্ষীণস্বরে বলল, বন্ধু। বন্ধু কথাটা শুনে ফিক করে হেসে দিল বিদিশা। বন্ধু? বন্ধু হবে হয়তো, আমি তো কি না কি ভাবলাম। করবীর নত মস্তকে বলল, কি ভেবেছিলে? এই তো ভেবেছিলাম প্রেমিক হবে। বিদিশার কথাটা যেন ঝনঝনিয়ে কানে বাজলো করবীর। তড়িৎ বেগে চোখ তুলে তাকালো, ব্যস্ত কণ্ঠে বলল, না না, অমন কিছু নয়। করবীকে বিচলিত হতে দেখে কিছুটা সন্দিহান চোখে তাকালো বিদিশা। কণ্ঠ খাদে নামিয়ে বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝেছি। তুমি এত বিচলিত হচ্ছ কেন? বিদিশার প্রশ্নের জবাব নেই করবীর কাছে। কেন বিচলিত হচ্ছে বলতেও পারল না, কেবল হতাশার শ্বাস বেরিয়ে এলো বুক চিরে। এই যে বুকের ভেতর একটা সংশয় নিয়ে ঘুরছে সে সংশয়ের কথা কেমন করে বোঝাবে মানুষকে? এই যে সে যেখানেই ভালোবাসা পাচ্ছে সেখানেই গলে জল হয়ে যেতে চাচ্ছে, এমন কথা শুনলে মানুষ হাসবে না? হাসবে, অবশ্যই হাসবে। মানুষ তাকে চরিত্রহীন বলে আখ্যায়িত করবে, বলবে তার বড় লোভ পুরুষের প্রতি। অথচ তেমনটা নয়। তার যে লোভটা কোথায় সে ঠিক বুঝে উঠতে পারছে না। কার কাছে যাবে সে এই দ্বিধা কাটানোর জন্য? কে কাটাবে? কিছু হয়েছে আপু? কোনো সমস্যা? বিদিশা নরম স্বরে জিজ্ঞেস করলো। করবী ছোট্ট উত্তর দিল, না। কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো আপু, আমরা দুজনে মিলে না হয় সমাধান করব। বিদিশা সর্বোচ্চ ভরসা দেয়। করবীও যেন কিছুটা ভরসা পায়। জায়গাটা ভীষণ বিশ্বস্ত মনে হয়। সে কিছুটা অনিশ্চয়তা বোধ নিয়েই বলে, আসলে আমাকে যে দিতে এলো সে আমাকে পছন্দ করে, মানে ভালোবাসে। বুঝতে পেরেছি, তার চোখ মুখেই সে কথাই বলে গিয়েছে। বুঝতে পেরেছিলে? হ্যাঁ, তা সে তোমাকে ভালোবাসে মানলাম, আর তুমি? ঠিক এই প্রশ্নটা তো তারও মন জুড়েই বিচলিত। সেও কি হিরণকে ভালোবাসে, নাকি সবটাই মায়া, মোহ, টান? মেঘস্বরে সে বলে, আমি ঠিক বুঝে উঠতে পারিনি আমি কাকে আসলে ভালোবাসি। করবীর এমন একটা উত্তর বোধহয় বিদিশা আশা করেনি, তাই কিছুটা অবাক নিয়ে বলে, কাকে মানে? আর কাউকে কি মিন করছো? করবী উত্তরে মাথা ওপর নিচ করে। তারপর তিমিরের সাথে প্রথম দিন দেখা হওয়া থেকে বাবার মৃত্যু পর্যন্ত সব ঘটনায় টুকরো টুকরো বলে সে বিদিশাকে। হিরণের কথাও সব বলে, বলতে বাদ রাখে না বিন্দুর স্বচ্ছ প্রেমের কথাটিও। সবটুকুই মনোযোগ দিয়ে শোনে বিদিশা। করবীর বাবার মৃত্যুর কথা শুনে তার মন খারাপও হয়। সকলের গল্প বলেই বিরতি নেয় মেয়ে। মুখ চোখে তার অসহায়ত্ব। ভালোবাসাবাসি নিয়ে তার বুকের ভেতর যে দ্বিধা তা সেই ক্লান্ত মুখটির দিকে তাকিয়ে বোঝা যায়।
এবার বলো তুমি, আসলে আমি কাকে ভালোবাসি, কী বা আমি চাচ্ছি? দুজন মানুষকে এমনভাবে আশা দেখানো ভীষণ বাজে ব্যাপার, খারাপ কাজ, ধোঁকা দেওয়ার সমান। কিন্তু আমি নিজেই যে নিজের মন বুঝছি না, কাকে সত্যি আমি ভালোবাসি, কেই বা আমার মায়া। আমি যদি বলি তুমি কাউকে সত্যিকার অর্থে ভালোবাসো না, সেটা কি তুমি মানবে? বিদিশার টানা টানা চোখগুলো করবীর পুরো মুখমণ্ডল জুড়ে ঘুরে বেড়াচ্ছে। করবী ক্লান্ত স্বরে বলে, এমনটা বলার কারণ? আসলে আপু, আমরা যদি কাউকে সত্যিকারের অর্থে ভালোবাসি তাহলে দ্বিতীয় কাউকে ভাবতেই পারি না। আর তুমি যদি হিরণ ভাইয়াকে ভালোবাসতে তাহলে হয়তো আরেকজন তোমার জীবনে আসতো না। আসলে আমরা মানুষরা বরাবরই মানুষের জন্যই পাগল। আমরা ভাবি ভালোবাসা পেলে আমরা দুনিয়া ছাড়া ক্ষমতা রাখি। আসলে তাই, ভালোবাসার লোভ বড় লোভ। তার উপর তোমার জীবনে কেউ নেই, মা, ভাই, বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ নেই। তাই তুমি যেখান থেকে একটু স্নেহ, একটু ভালোবাসা পাচ্ছ সেখানে আটকে যাওয়ার চেষ্টা করছো, যার ফলস্বরূপ দুজন ব্যক্তির প্রতি তোমার অনুভূতি চলে আসছে। একজন ভাইয়ার সুখে দুঃখে তোমার ভালোবেসে গেছে নিঃস্বার্থে, তুমি সেটা জানো, তাই তার প্রতি তোমার মায়া কাজ করছে। অনেক বছর যখন আমরা কিছু পেতে পেতে অভ্যস্ত হয়ে যাই তখন সেটা মনে হয় আমাদের অধিকার, কিন্তু আসলে কিন্তু তা নয়। আবার তুমি দ্বিতীয় যে মানুষটার প্রতি টান অনুভব করো সেটা আকর্ষণ থেকে। এই যে হঠাৎ বিপদে একজন মানুষ তোমাকে সাহায্য করেছে বিনা স্বার্থে, তোমার প্রতি তার অধিকার দেখিয়েছে, তুমি এতেই ভেবে ফেলেছো এই নশ্বর জীবনে তোমার বোধহয় জীবনের একটা মানুষ হলো, এবং তাই তার প্রতি তুমি দুর্বল ভাবছো নিজেকে। আসলে দুর্বলতা একটি আপেক্ষিক বিষয়। আমাদের খুব খারাপ সময়ে কেউ আমাদের সাথ দিলে আমরা তার প্রতি দুর্বল হয়ে যাই, সে যেই হোক। তোমার ক্ষেত্রেও তাই হয়েছে। এই যে আগে কখনো তুমি ভাবোনি তুমি হিরণ ভাইয়াকে ভালোবাসো, সেটা কেন? কারণ আগে তোমার সুখে দুঃখে সে ভালোবেসে গেলেও কোনো বিপদে তো তুমি তাকে পাওনি, তাই দুর্বলতাও হয়নি। আর দুর্বলতা হয়নি বলে হিরণ ভাইয়া আসলে তোমাকে কতটুকু ভালোবাসে তা উপলব্ধি করনি। এই যে এখন তোমার এমন একা সময়ে সে সাথ দিচ্ছে, তাই তোমার মনে হচ্ছে তুমি তাকে ভালোবাসো। মূলত বিপদে তাকে সাথে পাওয়ার পর দুর্বলতা তৈরি হয়েছে তোমার। যদি ওই ভাইয়াটা এখন তোমার বাসায় থাকতো তাহলে বোধহয় জীবনে কখনোই তোমার এমনটা অনুভব হতো না। মূলত মানুষ যখন একা হয়ে যায় তখন যাকে পায় তাকে আগলে ধরে বাঁচতে চায়, মানুষের স্বভাবই এটা, তুমি তার বাইরে যে নও। বিদিশার এত সুন্দর উপস্থাপনা এবং যুক্তির কাছে করবীর সকল দ্বিধাদ্বন্দ্ব যেন কর্পূরের মতন উবে গেল। মেয়েটা তার চেয়ে বয়সে ছোট হলেও প্রচণ্ড বুঝতার, এতটা বুঝতার বোধ হয় সে কখনোই হতে পারবে না। তাদের কথার মাঝে বেল বেজে উঠল। বিদিশার মা হাঁক ছেড়ে বলল, বিদু দেখ কে এসেছে। বিদিশা করবীকে বসতে বলে চঞ্চল পায়ে ছুটে গেল। পরপরই ড্রয়িং রুম থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠ। করবীর বুক ছলাৎ করে উঠল। বিদিশা ছুটে এসে বলল, আপু, আজ আমার দেওর এসেছে, কি সৌভাগ্য আমার, তোমরা সবাই আসছো দেখতে। করবীর বুকের হৃৎপিণ্ডটা থেমে থেমে কাঁপল। বিদিশার দেবরের সাথে তিমিরের কণ্ঠের এত মিল, তার মস্তিষ্ক তাজ্জব বনে গেল।